অনমনস্কভাবে দরজা খুলতে এসেছিল ইন্দ্রাণী। দরজা খুলেই থমকে গেল। সামনে রজত। না, ঠিক সামনে নয়, কলিং বেল বাজিয়ে রজত একটু সরে দাঁড়িয়ে আছে, প্রায় সিঁড়ির কাছে। চওড়া কাঁধ, দীর্ঘ শরীর, ঝুঁকে আছে অল্প, ঘাড় একপাশে ফেরানো, হাতে জ্বলন্ত সিগারেট। সেই চেনা ভঙ্গি। কতদিন পর এত কাছ থেকে ইন্দ্রাণী দেখছে রজতকে। 5 বছর, না একটু বেশি। মুহূর্তে মুছে গেল এক দীর্ঘ সময়। ইন্দ্রাণী অস্ফুটে ডাকল, এসো। মিয়া কেমন আছে এখন? অঘ্রাণ মাস পড়ে গেছে। সূর্য ডুবলেই চুপ করে আধার নেমে আসে এ সময়ে। সিঁড়ির ল্যান্ডিংয়ে বাতিটাও জ্বলছে না আজ। ফ্ল্যাটের খোলা দরজা দিয়ে যেটুকু আলো বাইরে এসে পড়েছে তাতে রজতের মুখ ভালো করে দেখতে পাচ্ছিল না ইন্দ্রাণী। রজত কি হাঁপাচ্ছে? ইন্দ্রাণী নিজেকে স্বাভাবিক রাখতে চাইল, যেন রজতের সঙ্গে রোজই দেখা হয়। এমন স্বরে বলল, জ্বরটা বেড়েছে একটু, এসো, ভেতরে এসো। দরজা ছেড়ে দাঁড়িয়েছে ইন্দ্রাণী, তবু ইতস্তত করছে রজত। ঘন ঘন কয়েকটা টান মারল সিগারেটে। মেঝেতে ফেলে মাটিতে ঘষে ঘষে আগুন নেভালো। সামনের ফ্ল্যাটের বন্ধ দরজার দিকে তাকিয়ে নিল একবার। পায়ে পায়ে ভেতরে এসেছে। ইন্দ্রাণীর ফ্ল্যাটটা বড় নয়, মাঝারি আয়ের সরকারি কর্মচারীদের জন্য গভর্নমেন্ট কোয়ার্টার যেমন হয় সেরকমই। ছোট বসার ঘর, সামান্য বড় শোয়ার ঘর, টুকরো ডাইনিং স্পেস, রান্নাঘর, বাথরুম, এক চিলতে বারান্দা। সব মিলিয়ে ক্ষেত্রফল 600 স্কোয়ার ফিটও হবে কিনা সন্দেহ। তার মধ্যেও বাড়িটাকে বেশ সাজিয়ে গুছিয়ে রাখে ইন্দ্রাণী। দেওয়াল, মেঝে, রান্নাঘর, বাথরুম, সোফা, শোকেস, খাট, আলমারি, বিছানা সবকিছুই টিপটপ, ঝকঝকে টকটকে। এক ফোঁটা ধুলোবালি মালিন্যের চিহ্ন নেই কোথাও। ইন্দ্রাণী চিরকালই এরকম, ভীষণ পরিষ্কার পরিষ্কার বাতি। সারাক্ষণ এত ফিটফাট ভাব, এত কেটাবিরস্ত চেহারা পছন্দ ছিল না রজতের। বলতো, বাড়াবাড়ি। এটা কি বাড়ি না হোটেলের সুইট? রজত কোনোদিনই এই ফ্ল্যাটটাকে নিজের বাড়ি বলে ভাবতে পারেনি। ইন্দ্রাণীর নামে, ইন্দ্রাণীর চাকরি সূত্রে পাওয়া ফ্ল্যাটে থাকতে রজতের পৌরুষে লাগতো। এই নিয়েও কম অশান্তি, কম বাগবিতণ্ডা হয়েছে এক সময়। রজতের কাছে এই ফ্ল্যাট হোটেল ছাড়া আর কি বা। সেই ফেলে যাওয়া হোটেলের সুইটে এখন চোখ বোলাচ্ছে রজত। ইন্দ্রাণীর খুঁতে ভাঁজ পড়ল। রজত কি দেখছে এত খুঁটিয়ে? 5 বছরে কতটা বদল হয়েছে হোটেলে। সেই 5 সিটের নিলাম ঘর থেকে কেনা ডিম্বাকৃতি খাবার টেবিল, সেই 4টে পিঠ উঁচু কাঠের চেয়ার, সেই ফ্রিজ, সেই দেওয়ালে টাঙানো কাঁচের ক্রকারি কেস, সবই তো তেমনই রয়েছে। ঠিক তেমনটি নেই, কিছু বদলেছে। যেমন মানুষ বদলে যায় দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে। খাবার টেবিল মাঝখান থেকে সরে দেওয়ালের গায়ে এখন। ফ্রিজের রং সাগর নীল থেকে শ্যাওলা সবুজ। ক্রকারি কেসখানাও নামানো হয়েছে হাতখানে। কিছু জিনিস বেড়ে উঠছে। সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে মেদ বাড়ে, অভিজ্ঞতা বাড়ে। দরজার ধারে জুতো, খবরের কাগজ আর পুরনো ম্যাগাজিন রাখার বাহারি কাঠের বাক্স এসেছে একটা। ডান দিকে টানা জানলায় মিনে করা পিতলের পট হোল্ডার 3টে, মনোরম ইনডোর প্ল্যান্টের জন্য। দেওয়ালের ফ্রেমে বাঁধানো টেরাকোটার গণেশ। গণেশটা প্রবালের নিজের হাতের তৈরি। 1.5 মাস ধরে খেটে বানিয়ে দেওয়ালে টাঙিয়ে দিয়ে গেছে প্রবাল। শোয়ার ঘরেও নিজের পেন্টিং টাঙিয়ে দিয়েছে, বাইরের ঘরেও। শুধু বড় রবার গাছটাই আর নেই। নার্সারি থেকে গাছটাকে টব শুদ্ধ কিনে এনেছিল রজত। জানলার ঠিক নিচে ফাঁকা জায়গাটায় রেখেছিল। সকাল বিকেল বারান্দায় নিয়ে গিয়ে রোদ খাওয়াতো, তোয়াজ করতো খুব। রজত যেদিন এই বাড়ি ছেড়ে চলে গেল সেদিনই ইন্দ্রাণী আছড়ে আছড়ে ভেঙেছিল টবটাকে। মাটি শুদ্ধ গাছ উপড়ে ফেলে দিয়েছিল রাস্তায়। কি দেখছো?
কিছু না। মুনিয়া কি করছে? ঘুমোচ্ছে? না, শুয়ে আছে। যাও না, ঘরে যাও। মুনিয়া, দেখ তোকে কে দেখতে এসেছে। 5 দিন টানা জলে পড়ে আছে মুনিয়া। সন্ধে হলেই লাফিয়ে লাফিয়ে জল বাড়তে শুরু করে। 101, 103, 104, একেবারে নেতিয়ে পড়ে থাকে তখন। এমনিতেই বড় রোগা মেয়েটা, তারপর জ্বরে একদম কাহিল হয়ে গেছে। মুখ শুকিয়ে এতটুকু, ফোলা ফোলা চোখের তলায় কালি, রুক্ষ চুল। একটু আগে মেয়েকে হরলিক্স খাওয়ানোর চেষ্টা করেছিল ইন্দ্রাণী। মেয়ে কিছুতেই বসে থাকতে পারছিল না বিছানায়, বারবার শুয়ে পড়ছিল। সেই ঝিম মেরে থাকা দুর্বল মেয়ে রজতকে দেখেই তড়াক করে উঠে বসেছে। বাপি, কি হয়েছে তোমার মামনি? কেমন আছো তুমি? তুমি কি করে জানলে আমার অসুখ করেছে? সকালে তোমার নাচের স্কুলে এসে আমি ফোন করেছিলাম তো। প্রতি রবিবার সকালে মুনিয়াকে নাচের স্কুল থেকে নিয়ে যায় রজত, আইনের শর্ত অনুযায়ী। সারাদিন নিজের কাছে রেখে রাত্রিরে ফেরত দিয়ে যায় মেয়েকে। বাড়ি অবধি আসে না, নিচের দরজায় পৌঁছে দেয়। আজ মেয়েকে নাচের স্কুলে না পেয়ে রজত ফোন করেছিল বাড়িতে। ইন্দ্রাণী মুনিয়াকে রজতের ফোনের কথা বলেনি, ইচ্ছে করেই বলেনি। বাবা সম্পর্কে মেয়ে এত বেশি স্পর্শকাতর। 8 বছরের মুনিয়াও অভ্যেস মতো অভিমান মুছে ফেলেছে মুখ থেকে। বাবা, তুমি বুঝি অনেকক্ষণ দাঁড়িয়েছিলে? হ্যাঁ। বারে, দেবস্মিতাকে জিজ্ঞেস করলেই তো পারতে। তাতে কি হয়েছে মামনি? আমি তো তোমার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি। রজত মুনিয়ার গালে গাল ঘষছে। ইন্দ্রাণী ঘর থেকে বেরিয়ে গেল। এখন বাপ মেয়েতে নিশ্চয়ই অনেক আহ্লাদিপনা চলবে। সেই যে বুধবার থেকে ইন্দ্রাণী অফিস কামাই করে বসে আছে, দিবারাত্র ছটফট করছে মেয়ের জন্য, তাদের না কিছুই নয়। বাবাকে দেখেই মেয়ে গলে জল। বেঈমান, 9 মাস কষ্ট করে তোকে পেটে ধরেছিল কে? ওই বাবা? কে এই এতটুকুন থেকে তিল তিল করে বড় করে তুলল? ডিভোর্সের সময় যখন কোর্টে তোর কাস্টাডি নিয়ে প্রশ্ন উঠল, তখন কেন তোর বাবা তুই শব্দটি না করে তোকে আমার কাছে ছেড়ে দিয়েছিল? সে কথা বুঝিস? পড়ি কি মরি করে আবার বিয়ে করার জন্য। যার প্রেমে মজেছিল তাকে বিনা থাকতে পারছিল না বলে। যদি মেয়ে নিয়ে নতুন সংসার পাততে অসুবিধা হয়, এখন তারই ওপর আদিক্ষেতা দেখে ভুলে গেলি তুই? অথচ তোর মা 1 পা এগোলে 10 পা পিছোচ্ছে, শুধু তোর কথা ভেবে। ইন্দ্রাণীর চোখ ঠেলে জল আসছিল, দাঁতে দাঁত চেপে রুখল অশ্রু। বাথরুমের লাগোয়া বেসিনের সামনে দাঁড়ালো একটুক্ষণ, মুখে চোখে জল ছিটালো। শীত এখনো ভালো মতো পড়েনি, তবু সন্ধ্যের পর থেকে জল বেশ ঠান্ডা হয়ে যায়। শীতল জলের স্পর্শে ইন্দ্রাণী একটু আরাম পেল যেন। আঁচলে মুখ চেপে রান্নাঘরে এলো। মুনিয়ার জন্য আরো কিছুটা গরম জল করে রাখবে। ঠান্ডা জল গরম জল মিশিয়ে মেয়েকে খেতে দিচ্ছে এখন। পরিষ্কার ডেকচিতে জল বসিয়ে ইন্দ্রাণী কি যেন ভাবলো কয়েক সেকেন্ড, গম্ভীর মুখে শোয়ার ঘরে ফিরল। তুমি চা খাবে? চা করছো? খেলে করবো। ইন্দ্রাণী খাটের ওপাশে ঘুরে গিয়ে মুনিয়ার গায়ে সুরভিটা ঢেকে দিল ভালো করে। গা তো বেশ গরম আছে মনে হচ্ছে। কখন দেখেছো টেম্পারেচার লাস্ট? 6টায়। ডাক্তার 2 ঘন্টা পর পর জ্বর দেখতে বলেছেন। তখন ছিল কত? 101.4। এখন তো মনে হচ্ছে ভালোই বেড়েছে। হতে পারে, এ সময় বাড়ে। কোন ডাক্তার দেখছে? ডক্টর বিশ্বাস। যিনি ছোটবেলা থেকে মুনিয়াকে দেখেন। ওইসব ডক্টর বিশ্বাস দিয়ে আর চলে না। বুড়ো মানুষ স্থিত হতে গিয়ে তো ওর হাত কাঁপে। ওসব লোক দিয়ে কি আর মডার্ন চিকিৎসা হয়? 5 দিন ধরে জ্বর ছাড়ছে না, কোনো ভালো চাইল্ড স্পেশালিস্ট কল করা দরকার। আমার ডক্টর বিশ্বাসের উপর আস্থা আছে। উনি মুনিয়ার ধাত জানেন, ওর ওষুধেই মুনিয়ার কাজ হয়। ডাক্তার বিশ্বাস কি বলছেন? বলছেন তো ইনফ্লুয়েঞ্জা,
ঠান্ডা লেগে গেছে, নতুন ঠান্ডা। 4 দিনের ওষুধ দিয়েছে, কাল এসে দেখবেন আরেকবার। কালকেও জ্বর না কমলে ব্লাড টেস্ট করাতে হবে বলেছেন। ড্রেসিং টেবিলে ফ্লাস্ক রাখা আছে। ইন্দ্রাণী ফ্লাস্ক থেকে একটু জল ঢাললো গ্লাসে। একটু হাঁ কর মুনাই, জলটুকু খেয়ে নে। মুনিয়া চোখ খুলল না, দুদিকে মাথা নাড়ল শুধু। ইন্দ্রাণীর কান্না পাচ্ছিল। কি ভীষণ চাপা মেয়েটা, সে ছোট্ট থেকে। 3 বছরের মেয়ের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বাবা মা। মনে নিশ্চয়ই কষ্ট পেয়েছে, কিন্তু একদিনও কাঁদল না। 2-4 দিন বাবার কাছে যাওয়ার বায়না ধরেছিল মাত্র, তারপর চুপ। আদালতের আদেশ মাফিক বাবার সঙ্গে একদিন করে দেখা হওয়াতেই সন্তুষ্ট। হয়তো সন্তুষ্ট নয়, তবে মেনে তো নিয়েছে। আরো কত কি যে মেনে নিয়েছে ওই একরত্তি মেয়েটা। বাবার বিয়ে মেনে নিয়েছে, বাবার দ্বিতীয় বউকে মেনে নিয়েছে। মার কাছে ঘন ঘন আসে প্রবাল আঙ্কেল। মার সঙ্গে তার সম্পর্কটা অস্পষ্ট নয়, তাকেও মেনে নিয়েছে মুনিয়া। কত কিছু শিখেও ফেলেছে এর মধ্যে। যখন স্কুল থেকে ফেরে, বাড়িতে মা থাকে না। নিজে জামা কাপড় বদলে নেয় মেয়ে, মুখ হাত পা ধোয় একা একা, বই খাতা গুছিয়ে রাখে টেবিলে। রতনের মা তৈরি করা জল খাবার শান্ত মুখে খেয়ে নেয় রোজ। কোনো দিন বাস ট্রামের গন্ডগোল থাকলে ইন্দ্রাণীর অফিস থেকে ফিরতে দেরি হয়। সেসব দিনে যদি বা রতনের মা কাজ ছেড়ে চলে যায়, মুনিয়া ব্যাকুল হয় না একটু। ওপরে মায়াদিদিদের ফ্ল্যাটে গিয়ে বসে থাকে, অথবা সামনে টুকাইদের ঘরে। মাত্র 8 বছর বয়সে কোথা থেকে এত শক্তি পেল মুনিয়া, এত কিছু মেনে নেওয়ার, মানিয়ে নেওয়ার। এটাই বোধহয় উদ্বর্তনের নিয়ম। ঠিক 8টায় ইন্দ্রাণী আবার টেম্পারেচার দেখল, 103.2। বিশ্বাস ডাক্তার টেম্পারেচার একটা চার্ট রাখতে বলেছেন। সেই চার্টে ইন্দ্রাণী টুকলো তাপমাত্রাটা। রজতও দেখলো কাগজটা। কাল তো দেখছি এই সময় 102 ছিল। মাথাটা আরেকবার ধুইয়ে দিই। বারবার মাথা ধোয়ালে ঠান্ডা লেগে যাবে না তো? একটু আগেও মুনিয়াকে নিয়ে রজতের বেশি মাথা ঘামানো পছন্দ হচ্ছিল না ইন্দ্রাণী। এখন সে বেশ অসহায় বোধ করছিল। বাড়িতে একটা আইস ব্যাগ ছিল না? কথাটা নিতান্তই অসতর্কভাবে বেরিয়ে এসেছে রজতের মুখ থেকে। হানিমুন থেকে ফিরে জ্বরে পড়েছিল ইন্দ্রাণী। জোর ঠান্ডা লেগে গিয়েছিল। ঠান্ডা লাগাটা বিচিত্র নয়। ডিসেম্বরের শীতে সিমলায় গিয়ে অনেক রাত অবধি রাস্তায় হেঁটে বেড়াতে দুজনে। কনকনে ঠান্ডা বাতাস ধারালো ছুরির মতো কেটে বসছে শরীরে। বৃষ্টির সঙ্গে ঝিরঝিরে তুষার অবশ করে দিচ্ছে গা হাত পা। তার মধ্যেই নবীন সুখে মাতাল এক দম্পতি চষে বেড়াচ্ছে পাহাড়ি পথ। একই ওভারকোটের নিচে শরীরে শরীর মিশিয়ে উত্তপ্ত হতে চাইছে দুজনে। পরিণামে ওই ঠান্ডা লাগা, ওই জ্বর। তখনই একটা আইস ব্যাগ কিনে এনেছিল রজত। ইন্দ্রাণী হেসেছিল খুব। সর্দি বসে একটু জ্বর হয়েছে, তার জন্য আইস ব্যাগ? তুমি কি পাগল? হ্যাঁ পাগল, আমার বউয়ের জন্য আমি পাগলই। তোমার বাবা মা কি ভাবছেন বলো তো? কেন, তারা আবার কি ভাববেন? বারে, তাদের বুঝি জরাজরি হয় না? তাদের জন্য কোনোদিন তুমি আইস ব্যাগ কিনে এনেছো? অন্যায় করেছি, তা বলে কি তোমার কষ্ট দেখতে পারবো না? তুমি অসুস্থ হয়ে পড়ে থাকা মানে তো। অসভ্য কথা। ওই আইস ব্যাগ তুমি আলমারিতে তুলে রাখো প্লিজ। ছি ছি, এই সামান্য জ্বরে যে শুনবে সেই বলবে আদিক্ষেতা। তারপর থেকে আলমারিতেই পড়েছিল আইস ব্যাগটা, আর বেরোয়নি কোনোদিন। 5 বছরের দাম্পত্য জীবনেও নয়, 5 বছরের বিচ্ছিন্ন জীবনেও নয়। কথাটা বোধহয় ভুল হলো। বছরখানেক আগে আলমারি গুছোতে গিয়ে ব্যাগটা চোখে পড়েছিল ইন্দ্রাণীর। গরম জামা কাপড়ের তলায় থেকে থেকে রবারের ব্যাগ গলে গেছে, অযত্নে, অবহেলা। ইন্দ্রাণী রজতের চোখ থেকে চোখ ফিরিয়ে নিল। ওটা নষ্ট হয়ে গিয়েছিল, ফেলে দিয়েছি। ও, তাহলে মাথায় ধোয়াও। ইন্দ্রাণীর অস্বস্তি হচ্ছিল। এক সূক্ষ্ম অপরাধ বোধে জীর্ণ হচ্ছিল যেন। ম্লান মুখে বলল, ফ্রিজে আইসক্রিম আছে, কিছু বরফ যদি প্লাস্টিকে ভরে কপালে ধরি।
ধরতে পারো, তাতেও খানিকটা কাজ হবে। ইন্দ্রাণী ডাইনিং স্পেসে এলো। ফ্রিজ খুলে বার করার চেষ্টা করলো বরফ জমার পাত্রটাকে। কিছুতেই পারছে না। ডিপ ফ্রিজের কঠিন শৈত্যে জমাট বেঁধে আটকে গেছে পাত্রটা। রান্নাঘর থেকে খুন্তি এনে সজোরে চার দিল বরফের গায়ে। খোঁচালো কয়েকবার, খুঁড়ল, কোনো কিছুতেই ভাঙছে না তুষারস্তি। একটু এদিকে শুনে যাও। কি? বরফটা বেরোচ্ছে না। খুন্তি দিয়ে হবে না, খুন্তিটা ভেঙে যাবে, অন্য কিছু নিয়ে এসো। রান্নাঘর থেকে লোহার সাঁড়াশিটা আনতে গিয়েছিল ইন্দ্রাণী। দরজায় বেল বাজল। এখন আবার কে এলো? দিদি জামাইবাবু, দাদা বৌদি, নাকি ওপরের মায়াদি? হ্যাঁ, মায়াদি। দরজা খুলতেই হুড়মুড় করে ঢুকে পড়েছে ভেতরে। মুনিয়া কেমন আছে রে? জ্বর কমলো? বলেই মায়ার নজর গেল রজতের দিকে। কয়েক সেকেন্ড হতচকিত হয়ে দাঁড়িয়ে রইল। মুনিয়াকে দেখতে এসেছে ও। রজতকে আপাদমস্তক জরিপ করলো মায়া। কেমন আছেন? ভালো। মায়ার মুখে অসন্তোষের ছাপ। আপনার সংসার কেমন চলছে? পলকের জন্য রজত পাংশু হয়ে গেল। উত্তর না দিয়ে ধীর লয়ে ঘাড় নাড়ল শুধু। এত ধীরে যে হ্যাঁ না ভালো মন্দ কিছুই বোঝা যায় না। ব্যস্ত ভঙ্গিতে বরফ খোঁড়ায় মন দিল। মায়া রজতকে আর আমল দিল না। সোজা শোয়ার ঘরে গিয়ে মুনিয়াকে দেখে এলো। যা ভেবেছিলাম তাই। জ্বর তো বেশ বেড়েছে। মেয়ে তো একদম নেতিয়ে পড়ে আছে। খেয়েছে কিছু? বিকেলে একটু হরলিক্স খেয়েছিল। চিকেন স্যুপ দিতে গেলাম, থুথু করে ফেলে দিল। না খেলে তো আরো দুর্বল হয়ে পড়বে। তোর বিমানদাকে বলবো একবার ডাক্তারের কাছ থেকে ঘুরে আসতে। পারলে বুড়োটাকে ডেকে আনুক। আজ রোববার, চেম্বার নেই। আজ কি আসবেন? আসবে না মানে? ঘাড় আসবে। কি ওষুধ দিয়েছে ঠিক নেই। 5 দিন ধরে মেয়েটার জ্বর কমছে না। কতবার বলছি একটা চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যা। ওই ঢকঢকে বুড়োকে দিয়ে কি আর হয়? রজতের চোখে চোখ পড়ে গেল ইন্দ্রাণী। রজত ঘোড়া থামিয়ে দেখছে ইন্দ্রাণীকে। দেখছে না মজা পাচ্ছে, নাকি ভৎসনা করছে। মায়া এসব দৃষ্টি বিনিময় লক্ষ্য করেনি। নিজের মনেই বলল, তোরই বা কি দোষ? তুই বা একা হাতে কদিক সামলাবি? সংসার, মেয়ে, অফিস। প্রবাল আসেনি আজ? কোনো কারণ নেই, তবু কেমন যেন কাঠ হয়ে গেল ইন্দ্রাণী। চাপা গলায় বলল, ও তো এখানে নেই। উটিতে একটা আর্ট ওয়ার্কশপে গেছে। বুধবার ফিরবে। প্রবাল থাকলে তোর তাও একটু সুবিধে হয়। প্রবালকে দেখলে মুনিয়াটাও বেশ চনমনে থাকে। মায়াদিটা কি আরম্ভ করেছে? ইন্দ্রাণী যথেষ্ট বিচলিত হল, কিন্তু কিছু বলতেও পারছিল না সে। বলার কিছু নেই। কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি বলে উঠল, তুমি বরং বিমানদাকে একবার ডাক্তারবাবুর বাড়িতে পাঠিয়েই দাও মায়াদি। সে তোকে বলতে হবে না, আমি গিয়েই পাঠাচ্ছি। এক্ষুনি না পাঠালে তিনি আবার সুপারহিট মোকাবেলায় বসে যাবেন। পুরুষ মানুষের হলো ফুর্তির প্রাণ, কোনো দায়িত্ব ফায়িত্ব বালাই থাকে না। প্রবালের কথা অবশ্য আলাদা। কত গুণী, অথচ কি সেন্সিবল, কি র্যাশনাল। ওরকম ছেলে লাখে একটা পাওয়া যায়। রজতের কবজির চাপে চাই শুদ্ধ ধাতব পাত্র বেরিয়ে এসেছে এবার। পাত্রটা হাতে ধরে রজত থতমত মুখে দাঁড়িয়ে রইল একটু। এটা কোথায় রাখতে হবে? বেসিনে নিয়ে গিয়ে জলের তলায় ধরুন না, বাইরের বরফটা ধুয়ে যাক। রজত বিনা বাক্য ব্যয়ে বেসিনের কল খুলছে। মায়া দরজার দিকে গিয়েও থামলো একবার। আমি বলি কি ইন্দু, বিয়েটা এবার সেরেই ফেল। দেখছিস তো এক হাত ফেরের ছেলেরাও আজকাল পড়ে থাকে না। আর এ তো ব্যাচেলার। আর এরকম একটা ভালো ছেলেকে তুই কষ্ট দিবিই বা কেন? মায়া চলে গেছে। দরজাটা হাট করে খোলা। খোলা দরজা দিয়ে অঘ্রাণের হিমরেলু ভেসে আসছিল। ফ্ল্যাট জুড়ে এক অখণ্ড নৈশব্দ। নৈশব্দ এত গাঢ়
যে আশপাশের ফ্ল্যাটের টিভির আওয়াজও এই শব্দহীনতার ঘেরাটো ভেদ করতে পারছিল না। এক প্রান্তে নিশ্চল ইন্দ্রাণী, অন্য প্রান্তে রজত। রজতের হাতে বরফের চাঙড়ে ঢাকা ধাতব পাত্র। মেশিনে জল পড়েই চলেছে, জলে বরফের আস্তরণটুকু ধুয়ে যাচ্ছিল ধীরে ধীরে। ইন্দ্রাণী দরজা বন্ধ করে দিল। 5 বছরের ব্যবধানে আজ হঠাৎ এত সামনাসামনি রজতের সঙ্গে দেখা হওয়ার পর এতক্ষণ এক ধরনের অস্বচ্ছ অবরোধ কাজ করছিল দুজনের মাঝখানে। মায়া এসে আচমকায় যেন শুষে নিয়ে গেছে কুয়াশাটুকু। অবরোধটা যদিও আছে, তবু যেন দুজনে অনেক স্পষ্টভাবে দেখতে পাচ্ছে পরস্পরকে। তাদের মাঝে অনেক না বলা কথা আপনা আপনি বাংময় হয়ে উঠেছে। ইন্দ্রাণীর হৃৎপিণ্ড, শরীর, ভরাট বুক, নিটোল হাত পা, ফোলা ফোলা গাল, ফর্সা গ্রীবা এই মুহূর্তে এক স্পন্দন অনুভব করছিল। মায়া ঘরের গুমোট আকাশে হঠাৎ বিদ্যুতের মতো ঝলসে উঠে বেরিয়ে গেছে। মন্থর পায়ে রজতের দিকে এগিয়ে গেল ইন্দ্রাণী। মায়াদির কথায় কিছু মনে করো না, মায়াদির মুখের কোনো লাগাম নেই। বরফগুলো কিসে ভরবে, ভরে ফেলো। ইন্দ্রাণী ছুটতে ঘরে ঢুকে গেল। এই মুহূর্তে রজতের সামনে থেকে সরে যেতে পেরে খানিকটা স্বস্তি বোধ করছিল সে। রজত কি আহত হয়েছে? ইন্দ্রাণীর তাতে বয়েই গেল। তোষকের তলা থেকে একটা বড় সড়ো প্লাস্টিকের ব্যাগ বার করলো ইন্দ্রাণী। ঘর থেকে বেরোতে গিয়েও থামল। কি মনে করে মেয়ের মুখের কাছে এসে ঝুঁকছে। মুনিয়ার মুখ বেশ লাল, থেকে থেকে তপ্ত নিঃশ্বাস পড়ছে। মুনিয়া? মুনিয়া সাড়া দিল না। ইন্দ্রাণী মেয়ের গালে গাল ছোঁয়ালো। এক্ষুনি কষ্ট কমে যাবে মা। মুনিয়ার কপালের জলপট্টি শুকিয়ে খটখটে। কাপড়ের টুকরোটাকে ভিজিয়ে ইন্দ্রাণী লেপটে দিল মেয়ের কপালে। ঘর থেকে দ্রুত বেরিয়ে রজতের হাত থেকে বরফের টুকরোগুলো নিল, ভরল প্লাস্টিক ব্যাগে। দুজনে একসঙ্গে ফিরল মেয়ের কাছে। মুনিয়ার মাথার দুপাশে বসে আছে তার বাবা মা। দুজনে দুদিক থেকে ধরে আছে বরফের ব্যাগ। দুজনেই মেয়েতে নিবদ্ধ, দুজনে সংশয়ে আকুল, দুজনেরই স্নায়ু টান টান। নীরবে বসে থাকতে থাকতে ইন্দ্রাণীর একটা পুরনো ঘটনা মনে পড়ে গেল। 1.5 বছরের মুনিয়া খাটে বসে খেলছে। অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে রজত। ইন্দ্রাণী ড্রেসিং টেবিলের সামনে। মেয়ের গায়ে হাত দিয়ে দেখেছ? দেখেছি, ছ্যাক ছ্যাক করছে। ছ্যাক ছ্যাক নয়, জ্বর আছে। তোমার কি আজ অফিস না গেলেই নয়? এটা কোন মাস খেয়াল আছে? এপ্রিল। এর মধ্যে আমার 14টা সিরিয়াল শেষ। অফিসে বলে যত তাড়াতাড়ি পারি চলে আসবো আমি। ততক্ষণ গায়ে জ্বর নিয়ে মেয়েটা একা থাকবে? একলা কেন, উর্মিলা তো আছে। বাহ, এই না হলে মা। তুমিও তো বাবা, তুমি ছুটি নিয়ে থাকো না একদিন। আমি তো তোমার মতো সরকারি চাকরি করি না, প্রাইভেট ফার্ম, খেটে পয়সা রোজগার করতে হয়। বিয়ের আগে তুমি তো অন্য কথা বলতে, সংসারের সব কাজ আমরা সমান ভাগে ভাগ করে নেব, সব ঝড়ঝাপটা দুজনে একসঙ্গে সামলাবো। তা বলে আমি জোড়ো মেয়েও সামলাবো অফিস কামাই করে, আর তুমি নাচতে নাচতে বেরিয়ে যাবে? বাজে কথা বলো না। কদিন তুমি মেয়ের জন্য অফিস কামাই করেছো? মেয়ের যখন হাম হলো, কে আর্ন লিভ নিয়ে বাড়িতে বসেছিল? 1.5 বছরে আমার কতগুলো ছুটি চলে গেছে হিসেব করেছো? সেটা তোমার ডিউটি। ডিউটি কি শুধু আমার একার, তোমার নেই? বড় বড় কথা বলো না। কেন বলবো না? তোমার চাকরি চাকরি, আমার চাকরি কিছু নয়। ভুলে যেও না, যেখানে দাঁড়িয়ে কথা বলছো কোয়ার্টারটাও আমার চাকরির দৌলতে পাওয়া। ভুলিনি, তুমি ভুলতে দাও না কোনো সময়। কি দুঃখরে যে নিজের বাড়ি ছেড়ে তোমার এই কোয়ার্টারে এসে উঠেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো, সে দোষও আমার। আমি তোমাকে তোমার ফ্যামিলি থেকে ফুসলে নিয়ে এসেছি। শোনো, আমার একদম ভালো লাগছে না। আমি বলছি তুমি আর যাবে না তো যাবে না। তোমার হুকুম? হ্যাঁ হুকুম। উর্মিলা, মুনিয়া রইল, দেখিস ওকে। স্নান করাস না আজ, গাটা গরম আছে। সময় মতো খাইয়ে দিস, আমি দুপুরে চলে আসব। ইন্দ্রাণী অফিস বেরিয়ে গেল। গড়গড় করতে করতে রজত। 1.5 বছরের শিশু খেলা ফেলে হাঁ করে দেখছে বাবা মার চলে যাওয়া। তখন থেকেই কি ভাঙনের শুরু, মেয়েকে কেন্দ্র করে? নাকি তার আগে থেকেই ঘুম ধরেছিল সম্পর্কে?
মেয়ের অস্তিত্ব শুধু সেই ক্ষয়টাকে প্রকট করে দিচ্ছিল। কত তুচ্ছ বিষয় নিয়ে যে সবসময় লড়াই করেছে তারা দুজনে, বাজার নিয়ে, আলু পটল নিয়ে, ঘর সাজানো নিয়ে, আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া নিয়ে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে। কার দোষ বেশি ছিল, ইন্দ্রাণীর না রজতের? কার মন আগে অন্যদিকে ঘুরে গেল, ইন্দ্রাণীর না রজতের? রজত অনেকক্ষণ পর আচমকাই ডাকলো ইন্দ্রাণীকে। শুনছো, ও ঘরে তোমার ফোন বাজছে। আত্মমগ্ন ইন্দ্রাণী পাশের ঘরে যাচ্ছে। দুর্মনস্ক মুখে রিসিভার তুলেই ঝাঁকুনি খেল। ওপারে সুদেশনা। রজত কি আছে ওখানে? হ্যাঁ। একটু ডেকে দিবি ওকে কাইন্ডলি? দিচ্ছি। সুদেশনা সত্যি অত্যন্ত অভদ্র। রজত এখানে এসেছে জানে, তার মানে কেন এসেছে সেটাও জানে, তবু একবার মুনিয়া কেমন আছে জিজ্ঞাসা করল না। করলেও অবশ্য ইন্দ্রাণী খুব পাত্তা দিল না। মুনিয়া ইন্দ্রাণী, শুধুই ইন্দ্রাণী। সুদেশনার অধিকার নেই মুনিয়ার কথা জানার। রজত টেলিফোনে কথা বলছিল। ভারী পর্দার এপাশে ইন্দ্রাণী স্থানুবদ্ধ। তার এক সময় প্রিয় বান্ধবী কথা বলছে তার এক সময় প্রিয় মানুষটির সঙ্গে। ইন্দ্রাণী এখন কেউ নয় ওই দুজনের। দু চারটে শব্দের টুকরো কানে আসছিল ইন্দ্রাণী। না না, ডাক্তার আসছে, দেখি আরেকটু, বলতে পারছি না ঠিক। ক্রমশ ডুবে যাচ্ছে রজতের স্বর। ছি, ইন্দ্রাণী নিজেকে থমকালো। সে কিনা শেষে আড়ি পাচ্ছে। ফোন রেখে রজত বাথরুমে গেল। মিনিট কয়েক পর ফিরছে। সেও মুখে চোখে একটু জল দিয়ে এসেছে বোঝা যায়। এই আলগা আলগা শীত রাতেও রুমালে মুখ মুছছে। ইন্দ্রাণী তেরচা চোখে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। অনেক রাত হয়েছে, 9টা বাজে, এবার বাড়ি যাও। মুনিয়ার জ্বরটা তো কমলো না। ভাবছি আজকের রাতটা মুনিয়ার কাছে থেকেই যাই নাকি। দরকার হবে না, এরকম টেম্পারেচার রোজই উঠছে। না, দরকারের কথা না, এটা ডিউটির ব্যাপার। আমি বাবা, আমার একটা কর্তব্য আছে। মেয়ের জন্য আমারও দুশ্চিন্তা হয়। নিজের চোখে মেয়ের এই অবস্থা দেখে আমি যাই কি করে? তাই বুঝি? যাওয়া যায় না বুঝি? রজত চুপ করে রইল। ইন্দ্রাণী আবারও হুল ফোটালো। সুদেশনার পারমিশন নিয়েছ? রাত বাড়ছে। রজত মেয়েকে ঘুম পাড়াচ্ছিল। বিশ্বাস ডাক্তার এসে দেখে গেছেন মুনিয়াকে। কাল রক্ত পরীক্ষা করাতেই হবে, সঙ্গে স্টুল ইউরিনও। অসুখটা সম্ভবত ফ্লু নয়, টাইফয়েড গোছের কিছু হবে। তবে তার মতে সাময়িক উত্তেজনা থেকে নারীর গতি চঞ্চল হয় অনেক সময়। সেটাও হয়তো জ্বর বাড়ার একটা কারণ। জ্বর কমানোর জন্য ওষুধও দিয়ে গেছেন তিনি, তরল পাইরেজেস। রজতী বাইরে বেরিয়ে কিনে এনেছে ওষুধ। বিমানের বাধা শোনেনি, মায়ার ব্যঙ্গও না। এক ডোজ ওষুধ পড়ার পর থেকেই মুনিয়ার জ্বর নামছে একটু একটু করে। মায়া আর বিমান ইন্দ্রাণীকে বলে গেছে একটু অসুবিধা হলেই তাদের ডাকতে। রজতের উপস্থিতি তারা ধর্তব্যেই আনতে চায়নি। তাতেই বুঝি আরো জেদ চেপে গেছে রজতের। সে আজ মুনিয়ার কাছেই থাকবে। ইন্দ্রাণী টুকটাক ঘরটাকে গুছিয়ে নিচ্ছিল। বরফের প্লাস্টিক ব্যাগ বাথরুমে রেখে এলো। খাটের লাগোয়া ছোট টেবিলে ওষুধপত্রগুলো সাজিয়ে রাখলো ঠিক করে। মুনিয়ার জামা প্যান্ট, ইন্দ্রাণীর শাড়ি ব্লাউজ শুকোচ্ছিল বারান্দায়। রতনের মা দুপুরে কেচে মেলে দিয়ে গেছে। সেগুলোকে তুলে এনে ভাঁজ করে আলনায় রাখল। মুনিয়ার পড়ার টেবিলে প্রবালের একটা ফটোগ্রাফির বই পড়ে আছে। প্রবালই রেখে গেছে যাওয়ার সময়। রজতকে একবার আর চোখে দেখে নিয়ে ইন্দ্রাণী বইটাকে সরিয়ে রাখল ড্রয়ারে। ছোট্ট হিরে বসানো প্রবালের একটা আংটি ড্রয়ারে পড়ে আছে। আংটিটাকে ঠেলে দিল ভেতর দিকে। কেন যে ঠেললো ইন্দ্রাণী নিজেও জানে না। জ্বর কমার পর মুনিয়া অল্প স্বল্প কথা বলছিল। হলো কি তোর, চোখ বোঝ? মুনিয়ার শীর্ণ ঠোঁটে অনাবিল হাসি। ঘুম আসছে না বাপি? কিছুই তো মুখে তুললি না, এখন খাবি একটু কিছু? কি খাবো?
হরলিক্স খা। মুনিয়া নাক কুচকালো। চিকেন স্যুপ, উপরে গোলমরিচ ছড়িয়ে দেবো, ভালো লাগবে। না। সলিড কিছু দাও না, কড়া করে টোস্ট। খালি এক পিস টোস্ট খাবো। রান্নাঘর থেকে টোস্ট করে আনতে আনতে মুনিয়ার গলা শুনতে পাচ্ছিল ইন্দ্রাণী। বাপি, তুমি সত্যি সত্যি আজ থাকবে তো? থাকবো রে বাবা, থাকবো। আমি যখন ঘুমোবো তখনও থাকবে? আমার পাশে ঘুমোবে? ঘুমোবো। রজত শব্দ করে হাসছে, ঠিক যেভাবে হাসতো ইন্দ্রাণীকে বিয়ে করার আগে। পরেও হাসিটা কেন যে হঠাৎ হারিয়ে গিয়েছিল। হাসিটা রজত স্থগিত রেখেছিল অন্য আরেকজনের জন্য। ইন্দ্রাণী এখনো ভেবে পায় না রজত কি দেখেছিল সুদেষ্ণার ভেতর। সুদেষ্ণা ইন্দ্রাণীর মতো সুন্দর নয়, গায়ের রং বেশ চাপা, ইন্দ্রাণীর তুলনায় কালোই বলা যায়। কথাবার্তায় সবসময় কেমন আদুরে আদুরে ভাব। কলেজে বন্ধুরা কম হাসাহাসি করতো সুদেষ্ণার কথার ভঙ্গি দেখে। বলতো ওর মেয়ে মানুষ হয়ে জন্মানো উচিত হয়নি, হওয়া উচিত ছিল মাদি বেড়াল। মনে মনে একটু হাসলো ইন্দ্রাণী। বেশিরভাগ পুরুষই আত্মাভিমানী মেয়ে পছন্দ করে না, ওই মাদি বেড়াল স্বভাবটাই ওদের টানে বেশি। প্রবাল অনেক অন্যরকম, অনেক খোলামেলা। তার কাছে প্রিয় নারী অনন্ত সৌন্দর্যের আধার। এই সৌন্দর্যে কোনো বন্ধন নেই। ঘাস, ফুল, লতা পাতা, দিগন্ত বিস্তৃত সবুজ ধান ক্ষেতের মতো এও যেন এক প্রকৃতির বিস্ময়। একথা প্রবালী তাকে বলেছে বারবার। প্রবালী কেন প্রথম থেকে জীবনে এলো না ইন্দ্রাণীর? এই মুনিয়া এত জটিলতা থাকতো না তাহলে? দ্বিধাদ্বন্দ্বের জীবনটার মুখোমুখি হতে হতো না ইন্দ্রাণীকে। ইন্দ্রাণী টোস্ট এগিয়ে দিল মেয়ের দিকে। উঠে বসো, খেয়ে নাও। মুনিয়া রজতের হাত চেপে ধরল। বাপি খাইয়ে দেবে। বুকের ভেতর পিন ফুটছে, তবু ইন্দ্রাণী নিজেকে নিষ্ক্রিয় রাখার চেষ্টা করল। ভাবলেশহীন ভঙ্গিতে খাওয়া দেখল মেয়ের। শান্ত মুখে প্লেট নিয়ে চলে গেল। ফিরে এসে আরো নিরুত্তাপ মুখে বলল, একবার বাথরুমে যাবি তো? হ্যাঁ যাও, এবার মার সঙ্গে একটু বাথরুম থেকে ঘুরে এসো। বাবার বাধ্য মেয়ে মার হাত ধরে টলতে টলতে বাথরুমে যাচ্ছে, শরীরের সমস্ত ভার মার উপর ছেড়ে দিয়ে। ইন্দ্রাণী ফিসফিস করে মেয়েকে জিজ্ঞাসা করল, তুই সত্যি সত্যি বাবার কাছে শুবি? শুতে পারবি? বুদ্ধিমতী মুনিয়া সঙ্গে সঙ্গে মার গলা জড়িয়ে ধরেছে। বাপি তো একটা দিন আছে মা, একদিন বাপির কাছে শুই, কাল থেকে আবার তোমার কাছে শোব। ইন্দ্রাণীর কেমন ধন্ধ লাগছিল। লোকে বলে পিতৃত্ব নাকি সংস্কার আর মাতৃত্ব জৈবিক টান। তাই যদি হয় তবে মুনিয়া রজতের এই সম্পর্ককে কোন সংজ্ঞা দেওয়া যায়? ঘরে এসে মুনিয়া শুয়ে পড়েছে। রজত মেয়ের পাশে আধশোয়া, ইন্দ্রাণীরই বিছানায়। ইন্দ্রাণী আলমারি খুলে একটা গায়ে দেওয়ার চাদর বার করল। বিছানা থেকে বালিশ নিল একটা। বালিশ চাদর বাইরের ঘরে সোফায় রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পৃথিবী আবছা কুয়াশায় ঢেকে আছে। নিচের রাস্তার বাতিগুলো কেমন হলদেটে, ম্লান, নিঝুম হয়ে আসছে চারদিক। আশপাশের কোয়ার্টারগুলোর শরীরেও ঝিমুনি নেমেছে। ইন্দ্রাণী রেলিং ধরে দাঁড়িয়ে রইল স্থির। দূরে কোথাও থেকে একটা আবছা গানের কলি ভেসে আসছে, পুরনো কোনো বাংলা গান। কোথাও বোধহয় জলসা হচ্ছে। ইন্দ্রাণী তার অবচেতনায় গানটাকে চেনার চেষ্টা করছিল। সুর বড় চেনা চেনা, কিন্তু গানটা কিছুতেই মনে পড়ছে না। চেনা চেনা সুর অনুপ্রবেশকারীর মতো ঢুকে পড়ছে ইন্দ্রাণীর ভাবনায়। হঠাৎই রজতের উপস্থিতি টের পেল ইন্দ্রাণী। রজত নিঃসারে কখন পাশে এসে দাঁড়িয়েছে। ইন্দ্রাণী নিচু গলায় প্রশ্ন করল, মুনিয়া ঘুমিয়েছে? এই ঘুমোলো। তুমি খাবে তো কিছু? দিলে খাবো। ইন্দ্রাণী কথা বলল না। অল্পক্ষণ নীরবতার পর রজতই আবার বরফ ভাঙালো।
তুমি রাগ করেছো? কেন? এই আমি জোর করে থেকে গেলাম বলে। তোমার মেয়ের কাছে তুমি থাকছো, আমার বলার কি আছে? তোমার অসুবিধা হলো আর কি। অসুবিধা আমার নয়, তোমারই। নিজের বাড়ি ছেড়ে, বউ ছেড়ে। তুমি এখনো পুরনো রাগ ভুলতে পারোনি। তুমি পেরেছো তো? রজত চুপ। ইন্দ্রাণী নিজেকে সংযত করে নিল। খাবে চলো। রাত প্রায় 11টা। ইন্দ্রাণী আর রজত ডাইনিং টেবিলে এলো। মুনিয়ার অসুখ বলে বেশি কিছু রান্না হয়নি আজ, কদিন ধরেই হচ্ছে না। রতনের মা অল্প মুরগির মাংস রেখে গেছে, সঙ্গে গোটা 5-6টা রুটি। ওবেলা খানিকটা ভাত বেঁচেছিল, ইন্দ্রাণী গরম করে নিয়েছে ভাতটুকু। রজত রাত্রির বেলা ভাত খেতেই বেশি ভালোবাসত। সঙ্গে কিছু স্যালাড কেটে নিয়েছে ইন্দ্রাণী, শসা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা। রাত বাড়ছে, নিঃশব্দে নৈশ আহার সেরে চলেছে অনাত্মীয় দম্পতি। তোমার মায়াদি ঠিকই বলেছিল। ইন্দ্রাণী বিস্মিত মুখে তাকালো। তুমি প্রবালকে বিয়েটা করে নাও। হঠাৎ এ কথা কেন? হঠাৎ নয়, এতক্ষণ ভাবছিলাম তুমি কতদিন আর একা একা থাকবে। আমি একা? তোমায় কে বললো? আমি জানি, আমি কি তোমাকে একটুও চিনি না? 9 করে 5টা বছর তো আমরা ছিলাম একসাথে। না, চেনো না। দরজা জানলা বন্ধ, তবু বাইরের হিমহিম ভাব ছড়িয়ে গেছে ভেতরে। তুমি কি পাপ বোধে ভুগছো রজত? কিসের পাপ বোধ? আমি তো কোনো পাপ করিনি। তুমি আমাকে সহ্য করতে পারছিলে না, আমরা আলাদা হয়ে গেছি। ব্যাস এইটুকুনি? আর কি, আবার বিয়ে করার কথা বলছো? আমি তো সাধু সন্ত নই, আমার কামনা বাসনা থাকতেই পারে। অ্যান্ড আই হ্যাভ গট ম্যারিড, ইনসিডেন্টালি অর অ্যাক্সিডেন্টালি। সে তোমার বন্ধু। খুব সপ্রতিভভাবে কথা বলতে চাইছে রজত। ইন্দ্রাণী দীপ্তিহীন হাসল। দেখো, 5 বছর তোমার সঙ্গে ছিলাম ঠিকই, আমাদের সেপারেশনও 5 বছর আগে হয়ে গেছে। তোমার সঙ্গে এখন আমার ঝগড়া করার সম্পর্কও নেই, স্পৃহাও নেই। আজ যদি কোনো কথা হয়ও, তবে কোনো লুকোছাপা না থাকাই ভালো। কি নিয়ে লুকোছাপা করবো আমি? কেনই বা করবো? আমার সঙ্গে সুদেষ্ণার অ্যাফেয়ার ছিল কিনা, তোমার সঙ্গে প্রবালের বিশেষ কোনো সম্পর্ক ছিল কিনা, এসব কথা তো এখন অবান্তর। আমি বন্ধুদের সঙ্গে পিকনিকে যাচ্ছি বলে বেরিয়েছি, তুমি সুদেষ্ণার বাড়ি গিয়ে সুদেষ্ণার খোঁজ করেছো। আমিও অফিস ছুটির পর শিকারি বেড়ালের মতো প্রবালের ফ্ল্যাটে হানা দিয়েছি, যদি তোমাদের দুজনকে একসঙ্গে ধরতে পারি। কিন্তু এসব কথা এখন কেন তুলবো আমরা? সুদেষ্ণা বা প্রবাল এরা তো অনেক পরের ফ্যাক্টর, বলতে গেল আফটার এফেক্ট। আর অনেক আগে থেকে তো পরস্পরের ওপর আমরা বিশ্বাস হারিয়েছিলাম, রেসপেক্টও। কোনো সম্পর্কে ফাটল না ধরলে। ফাটল আমি তৈরি করিনি, তুমি তৈরি করেছো। তোমার রুচি আলাদা, তোমার চিন্তার লেভেল আলাদা, তোমার মধ্যে অনেক কমপ্লেক্স। ফ্ল্যাট নিয়ে, আমার চাকরি নিয়ে, আমি যে স্বাবলম্বী সেটাই তো তুমি বরদাস্ত করতে পারোনি। হয়তো তাই। তুমি হয়তো ঠিক, কিন্তু আমার হিসাব একটু অন্যরকম। আমার মনে হয় তুমি ভয়ানক জেদি, তুমি অহংকারী। আমার বাবা মাকে তুমি কোনোদিনই মানুষ বলে গণ্য করোনি। আমার কোনো নিজস্ব সার্কেল থাকুক, সেটা তোমার সহ্য হতো না। বাট অল দিস থিংস আর পাস্ট ইন্দ্রাণী। আমাদের ডিভোর্সে এমন কোনো কারণ ছিল না যা অন্য লাখ লাখ ডিভোর্সের কারণের থেকে আলাদা, তাই না? ইন্দ্রাণী নিজের অজান্তেই ঘাড় নেড়ে ফেলল। তাহলে তোমারও আর পুরনো রাগ পুষে রেখে লাভ নেই, আমারও কোনো বিদ্বেষ থাকা উচিত নয়, পাক ঘাটা উচিত নয়। রজত ইন্দ্রাণীর দিকে ছুটল, আনমনে একটা শশার টুকরো মুখে ফেলে চিবল খানিকক্ষণ। আমরা যখন শেয়াল কুকুরের মতো ঝগড়াঝাটি করতাম, পরস্পরকে আঁচড়াতাম, কামড়াতাম, দুজনেরই মনে হতো আমি ভালো, তুমি খারাপ। কিন্তু কথাটা সত্যি নয়, আমরা কেউই ভালো লোক নেই, কেউই খারাপ লোক নই। উই আর জাস্ট টু অর্ডিনারি পিপল, মোস্ট অর্ডিনারি,
অকিঞ্চিৎকর রকমের সাধারণ। আহার, নিদ্রা, মৈথুন, সামান্যতম সুখ, সামান্যতম স্বাচ্ছন্দ্যের জন্য উন্মত্ত দুটো মানুষ, যাদের শুধু চাই চাই আর চাই, যারা পরস্পরকে কিছু দেবে না, দিতে চায় না, এমন দুটো জীব। রজতের কথায় কোনো ঝাঁজ নেই, কোনো তিক্ততা নেই, যেন অমোঘ এক দৈববাণী উচ্চারণ করছে সে। ইন্দ্রাণী ঠিক মানতে পারছিল না কথাগুলো, কোথায় যেন বাজছিল তার। সত্যিই কি তারা ওই রকম? থমথমে মুখে ইন্দ্রাণী বলল, তুমি গায়ে পড়ে এত কথা শোনাচ্ছ কেন? আমি তো কোনো পুরনো কথা তুলিইনি, তুমি নিজেই। হ্যাঁ, আমি নিজেই বলছি। রজত গ্লাসের জলে অল্প হাত ধুয়ে নিল। আমি মুনিয়াকে দেখতে এসেছিলাম। আমার অনেক দ্বিধা ছিল, আসার আগেও ছিল, আসার পরেও ছিল, কিন্তু এখন আমার বেশ মজা লাগছে। মজা? হ্যাঁ, মজা। কেন জানো? দেখলাম এখনো তুমি আমার সঙ্গে লড়াই করতে চাইছো। কখনো না। সেই জেদ, সেই একা একা কষ্ট পাওয়া। আমি কষ্ট পাই না, আমি একা একা ভালো আছি। নেই, প্রবালকে বিয়ে না করে তুমি মেয়ের কাছে জিততে চাইছো, এখনো আমাকে হারাতে চাইছো, পারছো না। ইন্দ্রাণী সহসা কেঁপে উঠল। প্রবল ঠান্ডা এক বিস্তীর্ণ প্রান্তরে যেন তাকে দাঁড় করিয়ে দিয়েছে রজত। ইন্দ্রাণীর শীত করছিল, ভয়ঙ্কর শীত। সামান্য শব্দে ইন্দ্রাণীর তন্দ্রা ছিঁড়ে গেল। এখন ঝকঝকে সকাল। ভোরের মুখে কখন যেন চোখ দুটো জড়িয়ে এসেছিল ইন্দ্রাণীর। বসার ঘরের সোফায় ঘুম আসেনি সারা রাত, কিছুটা অনভ্যস্ত শয্যার জন্য, কিছুটা বা অন্য কোনো কারণে। চোখের পাতায় একটুখানি ঘুম নামলেই ইন্দ্রাণী চমকে জেগে উঠেছে। কেউ এলো কি ঘরে? আসেনি। ইন্দ্রাণী নিজেই উঠে কয়েকবার উঁকি দিয়েছে ও ঘরে। হালকা নীল নাইট ল্যাম্পের আলোয় কি নিশ্চিন্তে ঘুমোচ্ছিল রজত, মুনিয়াকে বুকে আঁকড়ে। সত্যিই কি রজত ঘুমোচ্ছিল, নাকি ঘুমের ভান করে শুয়েছিল মাত্র? ইন্দ্রাণী বুঝতে পারেনি, তবু কোনো এক বুড়ো সংকেতের প্রতীক্ষা করছিল মনে মনে। কেন একবারও এলো না কেউ? ইন্দ্রাণী গুটিসুটি মেরে উঠে বসল। মোটা চাদরটা আস্তে পৃষ্ঠে জড়িয়ে নিল গায়ে। সামনেই দেওয়ালে প্রবালের পেন্টিং। একা নারী দাঁড়িয়ে আছে জানলায়, দুহাতে খামচে আছে জানলার শিক। জানলার ওপারে উন্মুক্ত আকাশ, জানলার পাশেই খোলা দরজা। ছবিটা প্রবাল এক্সিবিশনে দিয়েছিল, কিন্তু বিক্রি করেনি। ছবির নাম ছিল তুমি, ইউ। সেই ছবির কাছে বিম্বিত এক পুরুষের ছায়া, রজত, দরজায় দাঁড়িয়ে। ইন্দ্রাণী ঘুরল। রজত যাওয়ার জন্য তৈরি। ঘরে এসো। রজত দরজাতেই দাঁড়িয়ে আছে। মুনিয়ার এখন একটা টেম্পারেচার নিলাম, 100-র নিচে আছে। মুনিয়া উঠে পড়েছে? উঠেছিল, আবার ঘুমিয়ে পড়েছে। তুমি কি এক্ষুনি যাচ্ছ? একটু বসো, চা খেয়ে যাও। না, দেরি হয়ে যাবে, আজ একটু তাড়াতাড়ি অফিস যাব। তুমি মুনিয়ার টেস্টগুলো একটু করিয়ে নিও। ইন্দ্রাণী সোফা থেকে নামল। বাইরে একটা চমৎকার নীল আকাশ ফুটে আছে, বারান্দায় ঝিলমিল করছে রোদ। ছোট্ট একটা চড়ুই রোদ্দুরে পিকপিক করে নাচছে। ইন্দ্রাণী ফ্ল্যাটের খোলা দরজা ধরে দাঁড়িয়ে রইল বহুক্ষণ, তারপর আবার সোফায় ফিরে গুটিসুটি মেরে বসল। পৃথিবীর কোলাহল শুরু হয়ে গেছে, শুধু ইন্দ্রাণীর বুকটাই এখন অদ্ভুত রকমের নির্জন। তার মধ্যে কোনো রাগ নেই, বিদ্বেষ নেই, অসূয়া নেই, ঘৃণাও নেই। তার হৃদয়ে এখন উপড়ে ফেলার মতো কোনো শিকড়ই অবশিষ্ট নেই আর। এত ভয়ঙ্কর শূন্যতায় কি যে কাঙাল হয়ে যায় মানুষ। ইন্দ্রাণী ডুকরে কেঁদে উঠল।